12 সেপ্টেম্বর সোমবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর্স থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কোরবানির পশুর হাটে বেচাকেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। ঢাকায় শেষ মুহূর্তে গরুর দাম কমেছে। ঈদ জামাতের জন্য প্রস্তুতি শেষ। ঢাকায় নির্ধারিত স্থানে পশু কোরবানি করার আহ্বান ডিসিসি। ঈদে বাড়ি ফিরতে মহাসড়কে যানজট কমে আসছে, বাস ট্রেন এখনো ছাড়ছে দেরিতে। রাজধানীর পশুর হাটগুলোতে চলছে কোরবানির পশু বিক্রি। বিকেলের পর বিভিন্ন পশুর হাটে গরুর দাম কমতে শুরু করেছে। বিক্রেতারা বলছে দেশি গরুর লালন পালন খরচ বেশি, তারপরও কম লাভে বিক্রি হচ্ছে পশু। রাজধানীতে গাবতলী স্থায়ী সহ 18টি অস্থায়ী হাট বসেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 11টি, উত্তর সিটি কর্পোরেশনের আওতায় বসেছে 7টি অস্থায়ী হাট। সবগুলো হাটেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রেখেছে ডিএমপি। আছে জাল নোট ও চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ নজরদারি। সারা দেশে পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। অধিকাংশ স্থানে হাট জমে উঠলেও কোথাও কোথাও উঠছে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা না থাকার অভিযোগ। পাবনায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট। ব্যবসা ভালো হয় খুশি বিক্রেতারা। সাধ্যমতো কোরবানির পশু কিনতে পেরে ক্রেতাদেরও নেই কোনো অভিযোগ। মোটামুটি ইন্ডিয়ান গরু আমদানি নাই, সেই হিসাবে দেশি গরু অনেক গরু আমদানি হয়েছে। দাম বর্তমান নাগালের মধ্যেই আছে। কুড়িগ্রামে বিভিন্ন হাটে ক্রেতা বিক্রেতার ভিড় থাকছে সারাদিনই। বিক্রেতারা জানিয়েছেন পশু বিক্রয় করে লাভবান হচ্ছেন তারা। তবে জামালপুরে দাম বেশি হওয়ায় গরু কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ বিক্রেতারা। তাদের পাল্টা অভিযোগ, গোখাদ্যের দাম দ্বিগুণ হওয়ায় লাভ হচ্ছে না। যেই গরু বিক্রি হবে 80,000 90,000, সেখানে দাম চাই 1,60,000। একটা গরু পালতে দিনই 150 টাকার খরচ যায়। খুদের দাম বেশি, ভুসির দাম বেশি। খাগড়াছড়িতে ছোট বড় মিলিয়ে 30টি হাটের বেশিরভাগই দেশি গরু। প্রতারণা, চাঁদাবাজি বা জাল টাকার ব্যবহার ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা আছে জানালেন জেলা পুলিশ সুপার। অফিসাররা দিনরাত টহল দিচ্ছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ আছে। কোথাও এ পর্যন্ত চাঁদাবাজির কোনো অভিযোগ আসেনি। ঝালকাঠিতে 50টি হাটের অধিকাংশেরই নেই পশুর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। উপকরণ না থাকায় পশুর স্বাস্থ্য পরীক্ষা সম্ভব হচ্ছে না, স্বীকার করলেন কর্মকর্তা। পূর্ণভাবে অসতর্ক অবলম্বন করেছে বা স্টুডেন্ট ব্যবহার করেছে, এরকম কোনো কনফার্ম আমরা দিতে পারবো না, কারণ সেরকম কোনো ডায়াগনোসিস, র্যাপিড ডায়াগনোসিস কিট নেই। এছাড়া শেষ মুহূর্তে জমে উঠেছে রাজশাহী আর রাজবাড়ীর কোরবানির হাট। এ দুই জেলার হাটও দেশি গরুর দখলে। কৌশিক সুর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পশুর হাটের খবর জানাতে ঢাকার খিলক্ষেত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম, বগুড়া থেকে উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান এবং চট্টগ্রাম থেকে সহকর্মী অনুপম শীল। নূরে আলম, আপনার কাছেই জানতে চাই যে ঢাকার হাটের পরিস্থিতি এখন কেমন, দাম কিরকম মনে করছে ক্রেতা বিক্রেতারা? ঢাকার হাটগুলোর কথা যদি বলি, আমি কিন্তু এখন রয়েছি খিলক্ষেতের বনরূপা হাটে, এবং এই হাটে কিন্তু অন্যান্য বছর সবচেয়ে বেশি গবাদি পশু ক্রয় বিক্রয় হয়। কিন্তু এবার যদি আমি বলি যে সকাল থেকেই কিন্তু আজকে ক্রেতার সংখ্যা অনেক কম ছিল। বিক্রেতারা আশা করেছিল যে বিকেলের পর থেকে হয়তো বা ক্রেতার সংখ্যা আরও বাড়বে, তারা গরু আরও ভালো করে বিক্রি করতে পারবে। কিন্তু দেখা গেছে পুরো উল্টো চিত্র। সন্ধ্যার পরও কিন্তু তেমন একটা ক্রেতা এখানে দেখা যায়নি। তবে যারা আসছে তারা মোটামুটি গরু কিনছে, তারপরেও কিন্তু গরুর বিক্রি অনেকটাই কম। আর যদি আমি গরুর দামের কথা বলি, গরুর দাম কিন্তু গত 3 দিন ধরে কিন্তু আমি রাজধানীর গরুর হাটগুলোতে ঘুরছি। 3 দিন আগে আমি গরুর হাটে গিয়ে যে অবস্থা দেখেছিলাম যে কোনো গরুই 50,000 টাকার নিচে ছিল না। কিন্তু গতকালকে আমি সবশেষ কয়েকটি হাটে দেখেছি যে 50 থেকে 60,000 টাকার ভিতরে কিন্তু গরু বিক্রি হচ্ছিল। কিন্তু আজকের কিন্তু সেই একই গরু কিন্তু আজকের দিনভর আমি দেখতে পাচ্ছি যে প্রায় 30 থেকে 40,000 টাকার ভিতরে গরু বিক্রি হচ্ছে। তাছাড়া যে বড় গরুগুলো আছে সেগুলোর বিক্রি কিন্তু অনেকটাই কম হচ্ছে। 1 লাখ টাকার উপরে যেসব গরুর দাম রয়েছে সেগুলোর বিক্রি একেবারেই কম হচ্ছে। এবং আমি যদি এই হাটের অবস্থা বলি, আজকে সারাদিনে বোধহয় 3 থেকে 4টি গরু এই হাটে কিন্তু 1 লাখ টাকার উপরে বিক্রি হয়েছে। এছাড়া গরু ছাড়াও যে ছাগল অথবা ভেড়া রয়েছে, ভেড়ার বিক্রি কিন্তু একেবারে নেই বললেই চলে। ছাগলের বিক্রি আছে, কিন্তু ছাগলের বিক্রির ক্ষেত্রেও কিন্তু গরুর মতোই অবস্থা। এখনো পর্যন্ত সরবরাহ কেমন দেখছেন? কত সংখ্যক পশু এখনো হাটে আছে মনে করছেন?
আমি যদি শুধু এই বনরূপা হাটের হিসেব বলি, যে এই বনরূপা হাটে কিন্তু 950 ট্রাক গরু কিন্তু এখানে এসেছে, কিন্তু এখন পর্যন্ত আমি হাট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তাদের 700 ট্রাক গরু বিক্রি হয়েছে, বাকি প্রায় 250 ট্রাক কিন্তু এখনো বিক্রি হয়নি। সেসব গরুগুলো কিন্তু অবিক্রিত রয়ে গেছে। আমি কয়েকজন গরু বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা অনেকে কেঁদেও দিচ্ছেন যে তাদের গরু বিক্রি হচ্ছে না, এবং ইজারাদারদের সাথে কিন্তু আমি এই বিষয়ে কথা বলেছিলাম। ইজারাদাররা বলেছে যে এই গরু বিক্রি না হওয়ার পেছনে কিন্তু বিক্রেতাদেরও কিছুটা ভুল রয়েছে। তারা গত 3 দিন আগে কিন্তু কোনো গরুর দামই 50,000 টাকার নিচে নামায়নি। এর ফলে দেখা যাচ্ছে যে অনেক ক্রেতাই গরু কিনেনি, এবং পরবর্তীতে কিন্তু এর ফলে কিন্তু অনেক ক্রেতাই কিন্তু ভয়ে হয়তোবা যাদের 3 জন মিলে একটা গরু কেনার কথা ছিল, তারা এই এত দাম বাড়তি হবে আশঙ্কা করে তারা 5 জন মিলে একটা গরু কিনছে। এর ফলে কিন্তু গরুর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। বিক্রেতারা কিন্তু তার ফলে কিন্তু অনেকটাই লোকসানের মুখে পড়ছে। এবং এই হাটের যদি আমি অবস্থা বলি, যে অনেক বিক্রেতাই কিন্তু ট্রাক নিয়ে এসেছে গরু ফেরত নিয়ে যাওয়ার জন্য। অনেক বিক্রেতা আমাদেরকে অভিযোগ দিয়েছে যে এখানকার ইজারাদাররা তারা ট্রাক বের করতে দিচ্ছে না, তাদেরকে বলেছে যে সকাল 8টা পর্যন্ত থাকতে। এই অভিযোগের বিষয়ে আমরা ইজারাদারদের সাথেও কথা বলেছিলাম, তারা বলেছে যে এখনো তাদের হাট ইজারা সকাল 8টা পর্যন্ত নেওয়া। এর ভিতরে যদি তারা গরু বিক্রি না করতে পারে, যেমন 950 জায়গায় তারা যদি 800 ট্রাক গরু না বিক্রি করতে পারে, তাহলে কিন্তু তারাও কিন্তু লোকসানের মুখে পড়বে বলে কিন্তু তাদেরকে বের আমরা বুঝতে পারছি যে ঢাকার এখনো পর্যন্ত যথেষ্ট সরবরাহ আছে, ক্রেতা অনেক কম। হাসিবুর রহমান, বগুড়ার পরিস্থিতি কি একটু জানতে চাইব, সরবরাহ কেমন, ক্রয় বিক্রয় দাম? জাহিদ ভাই, আমি যে হাটটাতে দাঁড়িয়ে আছি এটি সুলতানগঞ্জ হাট, বগুড়া পৌর এলাকার মধ্যে যে কয়টি বড় হাট রয়েছে তার মধ্যে এটি একটি। আমি যারা এই হাট ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট তাদের একজনের সাথে একটু আগে কথা বলে জানতে চেষ্টা করেছিলাম যে এই হাটে পশুর সরবরাহ কেমন, বিক্রি কেমন। তো তিনি যেটা আমাকে জানিয়েছেন যে সরবরাহ পর্যাপ্তই ছিল, কিন্তু দাম গত সপ্তাহের তুলনায় আজ কিন্তু বেশ কম বলে তারা ধারণা পেয়েছেন, এবং তারা এরকমটাই আমাকে ধারণা দিয়েছে এবং বলছেন যে যেগুলো মাঝারি সাইজের গরু সেগুলো বেচা কেনা হয়েছে, বড় আকারের গরু বিক্রি হয়নি বললেই চলে। আর মাঝারি সাইজের গরুর বিক্রির ক্ষেত্রেও 5 থেকে 6,000 টাকার পার্থক্য হয়েছে। আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমার পেছনে এখনো বেশ কিছু গরু রয়েছে। সংখ্যার দিক দিয়ে এটা 200-এরও বেশি হবে যেগুলো বিক্রি হয়নি, একটু পরে তারা ফিরে নিয়ে যাবে। এবং আমি আসার পথে, এই হাটে আসবার পথে কয়েকজনের সাথে কথা বলেছি যারা গরু নিয়ে এসেছিল এবং তাদের প্রত্যাশা ছিল 50 থেকে 60,000 টাকার মধ্যে গরু বিক্রি করবেন। সেগুলোর দাম বলা হয়েছে কোনোটাতে 40,000, কোনোটাতে 45,000, অর্থাৎ তাদের যে বিক্রির টার্গেট ছিল সেই জায়গা পর্যন্ত দাম না পৌঁছাতে তারা আসলে বিক্রি করতে পারেনি। তবে খাসির ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। এই হাটেই প্রথমের দিকে খাসির দাম ছিল কম, আবার একেবারে সন্ধ্যার আগে আগে দাম বেড়ে গেছে বেশ কিছুটা, এমনটাই ধারণা দিয়েছে। আর আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমি এই অঞ্চলের বেশ কিছু হাটে গত কয়েকদিন ধরেই ঘুরছি, যেটা আমার কাছে খুবই লক্ষণীয় মনে হয়েছে এবং যেটা দেশি যারা গবাদি পশু চাষ করছে তাদের জন্য খুবই শুভকর যে ভারতীয় কোনো গরু কিন্তু হাটে তেমনভাবে আমার নজরে পড়ে। দুই একটা গরু আমি দেখেছি সেগুলো কিন্তু ক্রেতা ছিল না বললেই চলে। সব মিলিয়ে এবার যে বিষয়টি খুবই ইতিবাচক মনে হয়েছে সেটি হলো যে দেশি গরুর চাহিদা এবার খুব বেশি ছিল এবং মাঝারি আকারের গরুর চাহিদা ছিল। হাটের প্রথমের দিকে ঈদের এই হাট যখন শুরু প্রথমের দিকে বেচা কেনা ভালো ছিল, শেষের দিকে বিশেষ করে আজকে কিন্তু বেশ কিছুটা লোকসানি গুনতে হয়েছে যারা গরু নিয়ে এসেছেন। বিশেষ করে যারা কিনে গরু বিক্রি করছেন তাদের জন্য বড় লোকসানের এই আশঙ্কা রয়েছে। হাসিবুর রহমান, আমাদের সঙ্গে থাকুন। অনুপম শীল, চট্টগ্রামের পরিস্থিতি কি জানতে চাই, সেখানে দাম ঢাকা এবং বগুড়ার মতোই কিনা? হ্যাঁ, আসলে ঢাকা এবং বগুড়ায় যেমনটা শুনছিলাম, চট্টগ্রামেও ঠিক প্রায় অনেকটা একই রকম। আজকে আমরা গতকালকে সন্ধ্যার পর থেকে আসলে চট্টগ্রামে গরুর দামের বা পশুর দামের যে ঊর্ধ্বমুখী একটি প্রবণতা ছিল সেটি কমতে শুরু করে, এবং আজকে এই মুহূর্তে এসে আমরা চট্টগ্রাম এখন আছি সাগরিকা হাটে, এবং এখানে মূলত যেটা আমরা ঢাকায়ও শুনছিলাম যে বড় আকারের গরুগুলোর চাহিদার একেবারেই নেই বললে চলে। অর্থাৎ গতকালকে বা সকালের দিকে বা পরশু দিন আমরা যেমনটা দেখেছি যে বড় আকারের গরুগুলো 1,60,70 এবং 2 লাখ টাকা বিক্রি হয়েছে, সেই আকারের গরুগুলো কেনার জন্য এখন আসলে কোনো ক্রেতাই নেই, যার কারণে ওই ব্যাপারীরা কিন্তু বেশ ভোগান্তি বলা যায় যে হতাশ। কিন্তু একই রকমভাবে মাঝারি থেকে ছোট আকারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু ক্রেতারা ইতোমধ্যে আমরা দেখছি যে রয়েছে এবং প্রচুর সরবরাহও কিন্তু রয়েছে।
কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সরবরাহ থাকলেও কিন্তু এই ছোট আকারের গরু যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু খুব বলা যায় যে খুব বেশি কমছে না, অর্থাৎ প্রতিটিতে 2-1 হাজার হয়তো গতকালকের সকালের দাম থেকে একটু তফাৎ হচ্ছে, কিন্তু সেটির দাম যে খুব বেশি পড়ে গিয়েছে ছোট গরুর ক্ষেত্রে সেটি বলা যাবে না। কিন্তু বড় গরুর ক্ষেত্রে আমরা কোনো গরুর 60 থেকে 70 হাজার টাকা কমেও গতকালকে দামের তুলনায় আজকে বিক্রেতারা বিক্রি করতে হচ্ছে বা বিক্রি করতে অনেকটা বাধ্য হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন, যেহেতু তারা দেশের অন্যান্য প্রান্ত থেকে একটা অনেক বড় ধরনের লগ্নি করে এখানে এসেছেন এবং এই গরুগুলো যদি বিক্রি না হয় তাহলে তাদেরকে আবার ফেরত নিয়ে যাওয়ার একটি বিষয় রয়েছে এবং সেটিও অনেক বলা যায় যে ব্যয় সাপেক্ষ একটি ব্যাপার। সেই জন্য আসলে গরু ব্যাপারীরা বলছেন যে তারা তাদের লোকসান দিয়ে হলো এগুলো বিক্রি করে কোনো মতে তাদের মূলধন যত বেশি সম্ভব সেটি তোলার চেষ্টা করছেন। আর বগুড়া যেমনটি শুনছিলাম যে হাটে একেবারে ভারতীয় গরুর সংখ্যা নেই বললে চলে, কিন্তু আমরা আজকে বিকেলের পর থেকে চট্টগ্রামের হাটে কিন্তু বেশ কিছু ভারতীয় এবং নেপালি গরুর মানে দেখেছি, বেশ কয়েক ট্রাক, বেশ অন্তত 10 ট্রাক গরু আমরা দেখেছি যে এখানে ভারতীয় গরু এসেছে এবং এর মধ্যে বেশ কিছু বড় আকারের গরু আর কিছু অধিকাংশই কিন্তু মাঝারি থেকে ছোট আকারের গরু রয়েছে এবং এই প্রেক্ষাপটে আজকে এখন পর্যন্ত আসলে ক্রেতারা, আমরা গতবার যেমনটা দেখেছি যে এই সময়টাতে এসে বিক্রেতাদের চওড়া হাসি ছিল, কিন্তু ক্রেতারা কিন্তু অনেকটাই বলা যায় যে তাদের হতাশ ছিল। কিন্তু এই বছরের পুরো পরিস্থিতি উল্টো, এবার কিন্তু ক্রেতাদের হাসি চওড়া, কিন্তু বিক্রেতারা বা বিশেষ করে ব্যাপারীরা কিন্তু এবার অনেকটাই হতাশ হয়েছেন এবং পশু সরবরাহ বলা যায় যে যথেষ্ট রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু বাজারে ক্রেতার সংখ্যা অনেকটা কম বলে আমাদেরকে এখানকার স্থানীয়রা জানিয়েছেন। অনুপম শীল, হাসিবুর রহমান, নূরে আলম, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মেট্রো স্পিকে নিচ্ছে একটা বিরতি। রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের ঠিক করা জায়গায় কোরবানি দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন উত্তর ও দক্ষিণ ঢাকার মেয়র। এসব জায়গায় বিনা খরচে পাওয়া যাবে মাওলানা ও কসাই। সহায়তা দিতে সার্বক্ষণিকভাবে কাজ করবে ডিসিসির পরিচ্ছন্নতা কর্মীরা। কোরবানি করতে ঢাকা উত্তরে নির্ধারণ হয়েছে 196টি স্থান। এসব জায়গায় থাকছেন মাওলানা ও কসাই। টাঙানো হয়েছে সামিয়ানা, পরিচ্ছন্নতার জন্য পলিব্যাগ, ব্লিচিং পাউডার, স্যাভলন সহ আছে সব ব্যবস্থা। সিটি কর্পোরেশনের 2225 পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে অতিরিক্ত যোগ হচ্ছে আরও 1005 জন। ঈদের দিন দুপুর 2টো থেকে আমরা আমাদের আনুষ্ঠানিক পরিচ্ছন্নতার কাজ শুরু করব এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে সব এলাকার বর্জ্য সতর্কতা এবং যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমরা পরিষ্কার করে ফেলব বলে আমরা আশা করি। দক্ষিণ ঢাকায় নির্ধারণ করা হয়েছে 504টি স্থান। সেখানেও বিনা খরচেই মিলবে মাওলানা ও কসাই। ঢাকার এ অংশে কর্পোরেশনের 5200 নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে নতুন যোগ হচ্ছেন 1052 জন। অন্যান্য সুবিধাও থাকছে উত্তরের মতোই। আমাদের যে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমরা জনগণকে উদ্বুদ্ধ এবং সম্পৃক্ত করবার জন্য জনসচেতনতামূলক যে সমস্ত কার্যক্রম সেগুলোও চালিয়ে যাচ্ছি। আশা করি 48 ঘন্টার মধ্যে আপনারা একটা পরিচ্ছন্ন নগরী আপনারা দেখতে পাবেন। পরিবেশ রক্ষা ও দ্রুত বর্জ্য অপসারণে যেখানে সেখানে পশু জবাই না দিয়ে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর ও দক্ষিণ ঢাকার মেয়র। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে ঈদের প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল এবং আছেন সহকর্মী তানজির মেহেদি। আমরা খান মোহাম্মদ বিলাল, আপনার কাছেই প্রথমে জানতে চাই যে এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ। প্রধানমন্ত্রীও এর আগে বেশ কয়েকবারই বলেছেন যে যাতে সুষ্ঠুভাবে কোরবানির পশুর যে একটা ব্যবস্থাপনা আছে সেটি করা যায় এবং আমরা এবার দেখছি যে এবারও 2টি সিটি কর্পোরেশন থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে নির্ধারিত স্থানে কোরবানি করা হয়। তো এই ব্যাপারটি জনগণের মধ্যে কতটুকু সাড়া ফেলতে পেরেছে বা বাড়তি কোনো কিছু এইবার আপনারা করছেন কিনা যেন জনগণ উদ্বুদ্ধ হয়? আপনি যেমনটি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কুরবানি যত্রতত্র না করে, বিশেষভাবে রাস্তায়, ফুটপাত অথবা নর্দমার উপর না করে সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে
কোরবানি করার অনুরোধ। এবং এটি দীর্ঘ সময় ধরে এই পরিকল্পনাটি হয়েছে, বিভিন্ন সময়ে মিটিং হয়েছে এবং কী কী কাজ করতে হবে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সার্বক্ষণিকভাবে নির্দেশনা এবং মনিটরিং করা হচ্ছিল গত প্রায় 8-9 মাস যাবৎ। এবং তারই অংশ হিসাবে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে কুরবানির জন্য 504টি নির্ধারিত স্থান ঠিক করেছি এবং আমরা জনগণকে সচেতন করা, সম্পৃক্ত করার মাধ্যমে আমরা চাচ্ছি যে এই সমস্ত নির্ধারিত জায়গায় যেন যারা কুরবানিদাতা তাদের কুরবানির পশু এখানে তারা জবাই করেন এবং এতে করে বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের বিশেষ সুবিধা হবে। এই সমস্ত জায়গায় আমরা প্যান্ডেল তৈরি করে দিয়েছি, এখানে পানির ব্যবস্থা রয়েছে, এখানে ইমাম সাহেবরা রয়েছে যারা এই কুরবানির পশু কাটার সঙ্গে শ্রমিক রয়েছে যাদেরকে আমরা কসাই বলে থাকি, তারা রয়েছেন এবং সব ধরনের সুযোগ সুবিধা এখানে সৃষ্টি করা হয়েছে। এর বাইরেও যেসব কুরবানিদাতা রয়েছেন তারা নিজস্ব উদ্যোগে যদি কুরবানি করতে পারেন সেই ক্ষেত্রে সেই স্বাধীনতাও তাদের রয়েছে। তবে যেটি অনুরোধ করা হয়েছে জনগণকে বিভিন্নভাবে পত্র পত্রিকায়, লিফলেট এবং মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে এলাকায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে এবং এর মাধ্যমে আমরা গত বছরও সাধারণ নাগরিকদের অনেক সাড়া পেয়েছি। এই বছর আমরা আশা করছি যে যত্রতত্র কুরবানি হবে না, আমাদের যে নির্ধারিত স্থান রয়েছে তাদের সব ধরনের সুযোগ সুবিধা থাকছে এবং তারা যাদের জায়গা নেই, নিজস্ব জায়গা নেই একদমই, তারা এখানে কুরবানি করতে পারবেন। এবং তার জন্য আমরা সিটি কর্পোরেশনের থেকে সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আমরা ব্যাগ দিচ্ছি, আমরা ব্লিচিং পাউডার দিচ্ছি, স্যাভলন দিচ্ছি, যাতে করে কোনোভাবেই পরিবেশের বিপর্যয়ের কোনো কারণ না হয় এবং এই সমস্ত জায়গা থেকে আমরা দ্রুত বর্জ্য অপসারণ করার চেষ্টা করব এবং যেটি মাননীয় মেয়র মহোদয় ঘোষণা দিয়েছেন 48 ঘন্টার মধ্যেই আমরা এই বর্জ্যটি অপসারণ করতে সমর্থ হব এবং সেজন্য জনগণের মধ্যেও ব্যাপক সাড়া জাগিয়েছে। জনগণ এই ঢাকা শহরে তাদের এই প্রিয় শহর, নাগরিকরা ভালোবাসেন, তারা এই শহরকে পরিচ্ছন্ন রাখবেন, এটিও তাদের মধ্যে দেখা দিয়েছে এবং আমরা আহ্বান জানিয়েছি জনগণ এবং সাধারণ নাগরিক যেন আমাদেরকে সহায়তা করে, তাদের নিজের শহর, এই সুন্দর শহরকে ভালো রাখার জন্য তারা যেন এগিয়ে আসেন এবং আমাদের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সে ব্যাপারে যেন তারা সহায়তা করেন। খান মোহাম্মদ বিল্লাল, আপনার কাছে আবার একটু পরে আসছি। কয়েকটা বিষয় একটু জানতে চাইবো। একটি হচ্ছে যে এটা একটা বেশ বড় কাজ, কোঅর্ডিনেশনের বিষয় আছে, সেখানে স্থানীয় যে জনপ্রতিনিধিরা আছেন তারা আছেন কিনা এই বিষয়টি আপনার কাছে আসবো। আমরা একটু নিরাপত্তার জন্য আমাদের সহকর্মী আছেন তানজির মেহেদি, তার কাছে যাব, তার কাছ থেকে ফিরে এসে পরে আপনার কাছে আবার আসছি। তানজির মেহেদি, একটু জানতে চাই যে ঢাকা শহরে আমরা গত যে রোজার ঈদ ছিল, ঈদ উল ফিতর, সেখানে একটা দগদগে ক্ষত তৈরি হয়েছিল। আপনি জানেন যে শোলাকিয়া একটি হামলা হয়েছিল। এই বছর আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, আগের থেকেই ঘোষণা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে প্রস্তুতিমূলক যে নিরাপত্তা সেটি কেমন দেখছেন সারা ঢাকা শহরে এবং বিশেষ করে যে হাটগুলি আছে এবং কালকে সকাল থেকে যে ঈদের জামাত হবে সেইখানকার জন্য বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা? নিরাপত্তার আসলে বেশ কয়েকটি বিষয় কিন্তু উল্লেখ করার মতন আছে। একে তো বলছিলেন গরুর হাটে যেন কোনো প্রকার অনিয়ম বা কোনো প্রকার অন্যায় কিংবা ছিনতাইয়ের মতন ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে বিশেষ নজরদারি রয়েছে। সেখানে বিশেষ কন্ট্রোল রুমও বসানো হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাবতলী বাস টার্মিনালের ঠিক সামনে। আমার ঠিক পেছনেও যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন পুলিশের একটি কন্ট্রোল রুম রয়েছে, অর্থাৎ ঈদ যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যেন ঘরমুখো মানুষ নিরাপদে ঢাকা ছেড়ে তার নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে, সে বিষয়টি নিশ্চিত করার জন্য যেন কোনো প্রকার অজ্ঞান পার্টি কিংবা মলম পার্টির খপ্পরে সাধারণ মানুষ না পড়ে, সেজন্য কিন্তু পুলিশের একটি বিশেষ নজরদারি রয়েছে। এখানে একটি কন্ট্রোল রুম রয়েছে, পাশে একটি র্যাবের অস্থায়ী ক্যাম্প রয়েছে, অর্থাৎ দুটি নিরাপত্তা বাহিনী আসলে সাধারণ মানুষের
নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছে, যেন তাদের ঈদযাত্রা নির্বিঘ্নে হয় সে বিষয়টিতে তাদের নজরদারি রয়েছে। এছাড়াও টার্মিনালের ভেতরে তাদের সবসময় একটি পর্যবেক্ষণ রয়েছে। আমরা দেখেছি র্যাব কিংবা পুলিশের সদস্যরা মাঝে মধ্যে তারা পরিদর্শন করছেন, বিভিন্ন খোঁজখবর নিচ্ছেন। এছাড়াও আর যাত্রীদের পক্ষ থেকে যেসব অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো তারা আমলে নিচ্ছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা সেই ব্যবস্থাগুলো গ্রহণ করছেন বলে আমাদেরকে এখানে যারা কর্মরত আছে তারা জানিয়েছে। এছাড়াও ঈদকে সামনে রেখে যেহেতু ঢাকা ফাঁকা হয়ে আসছে, এছাড়াও আছে আগামীকাল বেশ কয়েকটি জায়গায় আসলে খুব গুরুত্বপূর্ণভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানেও যেন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যায় সেই বিষয়টি মাথায় রেখে ডিএমপির পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি আমরা জেনেছি যে আগামীকাল যারা ঈদের জামাতে অংশ নেবেন তারা যেন কোনো কেবলমাত্র ঈদের জায়নামাজটি সঙ্গে নিয়ে যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক জঙ্গির ঘটনার মতন কিছু ঘটনাকে কেন্দ্র করে আসলে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে এবং এছাড়াও রাজধানীর বিভিন্ন মোড় যেহেতু এখন আসলে ফাঁকা থাকবে, মানুষের উপস্থিতি কম, বেশিরভাগ মানুষই তাদের কর্মস্থলে ছুটে হওয়ার পর প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন, সে বিষয়টি মাথায় রেখে আসলে বিভিন্ন মোড়গুলোতে পুলিশ এবং র্যাবের নজরদারি বাড়ানো হয়েছে, টহল বাড়ানো হয়েছে এবং সার্বিকভাবে পুরো শহরকে যেন নিরাপদ রাখা যায় সে বিষয়ে তাদের যথেষ্ট নজরদারি রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং যে কোনো বিষয়ে কোনো প্রকার অনিয়ম বা কোনো কিছু চোখে পড়লে তাদেরকে তৎক্ষণাৎ জানানোর জন্য কিন্তু তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত আমরা গাবতলী বাস টার্মিনালের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে এখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বা তাদের নজরে আসেনি। এছাড়াও আমরা দেখেছি যে যানবাহন চলাচলের যেন স্বাভাবিক থাকে সে বিষয়টির জন্য তাদের একটি ট্রাফিক কমান্ড রুম তারা তৈরি করেছে, সেটি গাবতলী বাস টার্মিনালের ঠিক যেদিক দিয়ে আসলে গাড়িগুলো সব ঢাকা ছাড়বে কিংবা ঢাকায় প্রবেশ করবে সেই জায়গায় তাদের একটি কমান্ড রুম রয়েছে, সেখান থেকে তাদের কর্মীরা যারা ট্রাফিকের দায়িত্বে রয়েছে তারা কিন্তু বেশ তৎপর রয়েছে গাড়িগুলো যেন স্বাভাবিক। বুঝতে পারছি যে আমরা মোটামুটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ঢাকা শহরকে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। খান মোহাম্মদ বিলাল, আপনার কাছে একটা জিনিসই শুধু জানতে চাই যে এই যে একটা বিরাট বড় যজ্ঞ আপনারা করছেন আগামীকাল, সেখানে স্থানীয় জনপ্রতিনিধিরা সম্পৃক্ত থাকছেন কিনা এবং তাদের মাধ্যমেই কাজটা পরিচালিত হচ্ছে কিনা? হ্যাঁ, আমরা এই যে সমস্ত জায়গা ইতিমধ্যে চিহ্নিত করেছি সেটা কিন্তু আমাদের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলররা আছেন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা আছেন, তারাই কিন্তু এই স্থানগুলো চিহ্নিত ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলররা আছেন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা আছেন, তারাই কিন্তু এই স্থানগুলো চিহ্নিত করেছেন এবং স্থানীয়ভাবে যারা সুধীজন রয়েছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করেই এই স্থানগুলো চিহ্নিত করা হয়েছে এবং তাদের মাধ্যমেই কিন্তু এই পুরা কাজটি সংগঠিত হবে। সেজন্য আমরা আশা করি যে এখানে জনগণের সম্পৃক্ততা থাকবে, জনগণ সচেতন হয়েই তাদের জনপ্রতিনিধিদের মাধ্যমেই এই কাজে তারা সহায়তা করবে এবং নির্দিষ্ট স্থানে তারা আসবে তাদের নিজের শহর পরিচ্ছন্ন রাখার জন্য। শহরকে আমরা ভালোবাসি এই ধারণার থেকেই তারা বর্জ্য ব্যবস্থাপনার কাজে সহায়তা করার জন্য নির্দিষ্ট স্থানে তারা কুরবানি দিবেন। খান মোহাম্মদ বিলাল, তানজির মেহেদী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। একটু স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। ঢাকার বাইরের ঈদ জামাত, পশু কোরবানি এবং নিরাপত্তা প্রস্তুতির খবর জানাতে এবার আমাদের সঙ্গে আছেন বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, সিলেট ব্যুরো প্রধান আল আজাদ এবং খুলনা থেকে সহকর্মী অভিজিৎ পাল। মুরাদ আহমেদ, বরিশালের পরিস্থিতি একটু জানতে চাই। মোটামুটি প্রস্তুতি সবই সম্পন্ন হয়ে গেছে এবং নিরাপত্তার ব্যাপারটাও বরিশাল থেকে খুব কখনো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি আমরা দেখি না, কিন্তু তারপরেও প্রস্তুতি নিশ্চয়ই থাকে। কীরকম অবস্থা এবার? যে ধন্যবাদ জাহিদ ভাই। আসলে বরিশালে ঈদ নিরাপত্তা বলতে যেটা বোঝায় তার সব রকম প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং সববারের মতো আমাদের বরিশালে 3 দিন আগে থেকে নেওয়া হয়েছে। এ কারণে যে ঢাকা থেকে বরিশালগামী যে প্যাসেঞ্জার লঞ্চগুলো এসে থাকে সেগুলো মিডনাইটে বরিশালে ভিড়ে থাকে এবং সেজন্য বরিশালকে আসলে যতদূর সম্ভব নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আর বরিশালের সামাজিক অবস্থানটাও অনেকটা এরকম যে নিরাপত্তাহীনতার খুব একটা ঝুঁকি এই সমস্ত পর্বে দেখা যায় না।
এরপরে যে বিষয়টি রয়েছে ঈদ জামাতকে ঘিরে বরিশালে আসলে এবারে 168টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে এই নগরে। তো প্রধান জামাতটি হবে ঈদগাহ ময়দানে। সেখানে আমরা দেখেছি গতকাল থেকে পুলিশের বিভিন্ন পর্যায়ের স্কোয়াডগুলো ভিজিট করছে এবং সার্বিক নিরাপত্তা তারা রেখেছেন এটুকু বলেছেন। বরিশালের পুলিশ কমিশনারের সাথে আজ কথা হয়েছিল, তো তিনি যেটা বলেছেন যে কোনো রকম অঘটনের কোনো সুযোগই দেওয়ার স্কোপ নেই, কারণ আমরা আমাদের প্রকার যত রকম যা আছে তা নিয়ে আমরা মাঠে রয়েছি। এই গেল এক। আর কোরবানির বিষয়ে যেটি বলা হয়েছে যে বরিশালে 156টি স্পট নির্ধারণ করে রেখেছে বিসিসি। গতবারও এমনটা করেছিল, কিন্তু আজকে আপনি জানেন যে বরিশালে একটা ভরা বৃষ্টি হয়ে গেল, সে কারণে আগামীকালকে এটা কতটুকু ব্যবহার হবে সেটা নিয়ে সন্দেহ আছে, কারণ প্রত্যেকটি স্পটই আসলে মাঠকে কেন্দ্র করে করা হয়েছিল, এখানে ভিজে রয়েছে। আর যে বিষয়টি হয়েছে যে আসলে কোনো স্পটেই পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই বরিশালে, আর বাসাবাড়ি থেকে আসলে ডিস্টেন্সটা অনেক বেশি। সে কারণে যা হয় এবারও অনেকটা আমরাও সেরকম প্রস্তুতি রেখেছি যে এদিক সেদিকে কুরবানি হবে, এবং সিটি কর্পোরেশনটির মধ্যে তার 400 লেবার যারা রয়েছে তাদেরকে প্রস্তুত রেখেছে। তারা পর্যাপ্ত হিসেব দিয়েছে যে পর্যাপ্ত ব্লিচিং পাউডার এবং ব্যাগ এগুলো সব তৈরি রেখেছে, যে তাৎক্ষণিক যে পরিস্থিতি আসবে তা তারা মোকাবেলা প্রতিবারে যেমন করে। মুরাদ ভাই, আপনার সঙ্গে থাকুন, আমরা একটু সিলেটের পরিস্থিতি জানতে চাই। সিলেটে আলাজাদ নিরাপত্তার পরিস্থিতি কি আর ঢাকা, চট্টগ্রাম বা বরিশালের মতো যে কতগুলি নির্ধারিত স্থানে কোরবানি করতে বলা হচ্ছে সেই বিষয়টি সিলেটেও অনুসরণ করা হচ্ছে কিনা? সিলেটের নিরাপত্তার ব্যাপারে আমি কথা বলেছি সিলেটের জেলা এবং মহানগর পুলিশের সাথে। তারা আমাকে জানিয়ে যে নিরাপত্তার বিষয়টি তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। সিলেটের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এরপরে যে জামাতটি আমরা বড় বলে মনে করে থাকি সেটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগাহ। এই দুটি জায়গায় পুরো ঈদগাহকে ক্লোজ সার্কিট ক্যামেরায় আওতায় নিয়ে আসা হয়েছে বলে আমাকে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার দায়িত্বে যিনি আছেন অতিরিক্ত উপকমিশনার রহমতুল্লাহ আমাকে জানিয়েছেন যে তারা এই দুটি জায়গাকে, যেহেতু এই দুটি জায়গা সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে এবং অর্থমন্ত্রী আব্দুল মুহিত সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, সেই জন্য এই দুটি জায়গাকে তারা এতটা গুরুত্ব দিয়েছেন। এছাড়া অন্যান্য যেসব ঈদগাহ আছে সবগুলো ঈদগাহতেই তারা গুরুত্বের সাথে বিবেচনা করছেন এবং প্রত্যেকটি জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া জেলা পুলিশের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন যে পুরো জেলায় প্রায় 400টি ঈদগাহ এবং মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে, ঈদের নামাজ, সেগুলো তো তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। আপনি সঙ্গে থাকুন, আমরা অভিজিৎ পালের কাছ থেকে জানতে যাবো যে খুলনার পরিস্থিতি কি, সেখানে নিরাপত্তার ব্যবস্থাটা কেমন নেওয়া হয়েছে। তবে একটা বিরতির পর আপনার কাছে আসছি অভিজিৎ। এডিটর স্পিকে নিচ্ছে 1 মিনিট 20 সেকেন্ডের একটা বিরতি। ঈদের প্রস্তুতির খবর জানছিলাম। এখন খুলনার পরিস্থিতি কি অভিজিৎ, আমাদের একটু জানান, নিরাপত্তার প্রস্তুতি কেমন নেওয়া হয়েছে? খুলনাতে 1074টি আপনার ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং প্রথম এবং প্রধান যে জামাতটি অনুষ্ঠিত হবে সেটি হবে সকাল 8টাতে খুলনার সার্কিট হাউস। আর এই সার্কিট হাউস ময়দানকে ঘিরে যত ধরনের নিরাপত্তা বলয় তৈরি করার সেই নিরাপত্তা পক্ষ থেকে তৈরি করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং তারা আরো একটি কথা বলেছেন যে এই প্রথমবারের মতন এবং সার্বিক পরিস্থিতি চিন্তা করে তারা সার্কিট হাউসের বিভিন্ন আরটিসি ক্যামেরা, এই আরটিসি ক্যামেরার মাধ্যমে তারা নিরাপত্তাটাকে সর্বক্ষণ তত্ত্বাবধান তারা আমাদেরকে জানিয়েছেন। আর এর পাশাপাশি অন্যান্য যে ঈদগাহগুলো রয়েছে সেই ঈদগাহগুলোর জনগুরুত্ব এবং আলাজাদ, মুরাদ আহমেদ, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়। বাড়ি ফেরা যাত্রীর খবর জানাতে সদরঘাটে আছেন মিজানুর রহমান। মিজান, সদরঘাটের কি অবস্থা, একটু সর্বশেষ পরিস্থিতিটা জানান।
সদরঘাটে গত কয়েকদিনের থেকে যাত্রীদের চাপ একেবারেই কম, অর্থাৎ দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে যাত্রীদের সংখ্যা বেশি থাকে। আজকে এই চিত্র পুরোপুরি ভিন্ন। আমরা এখান থেকে জানতে পেরেছি যে গতকালকে এবং পরশুদিন যে পরিমাণ যাত্রী ছিল তার থেকে খুবই কম। এর একটি বড় কারণ হচ্ছে যে অনেকে মনে করেছিলেন যে হয়তো 12 তারিখ ঈদ হয়ে যেতে পারে, সেদিক থেকে গতকালকেই বেশি চাপ ছিল এবং তার আগের দিন বেশি চাপ ছিল। এখন মিজানুর রহমান, আমরা বুঝতে পারছি যে এই ঈদের এই যাত্রাটা আনন্দ যাত্রাই হচ্ছে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের